ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেরকম একটি খবর আমরা পেলাম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, তারপরে নভেম্বর মাস তো ধরেন চলেই গেল। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল। এর মধ্যে এরই আগে যে সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কিছুটা বাদ বিতর্ক ছিল, সেগুলো হয়তো সমাধান হবে। এবং যারা দেরিতে নিবন্ধন পাচ্ছেন তারা নিজেরাই স্বীকার করেছে এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথাটা আছে সেটা কিছুটা ব্যত্যয় হবে। নির্বাচন আদৌ হবে কিনা এরকম সন্দেহ অনেকেই পোষণ করছেন। তো সেটা একটা প্রশ্ন হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। নির্বাচন সুষ্ঠু করতে হলে আগে প্রশাসনকে ঢেলে সাজাতে হয়। প্রশাসন কতটুকু কোন সাসে ঢেলে সাজানো হয়েছে সেটা বলা মুশকিল। আর 5ই আগস্টের পরে নানান রকম মতানুসারের লোক প্রশাসনের বিভিন্ন জায়গায় চেপে বসেছে। ডিসি সাহেব যারা আছেন বিভিন্ন জেলায় তারা কোন মতানুসারের সেইগুলো যাচাই বাছাই করা দরকার। আসলে নিরপেক্ষ প্রশাসন ছাড়া নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন হবে। সম্প্রতি আমি আমাদের নির্বাচনী এলাকায় ফরিদপুরে গিয়েছিলাম। সেখানে আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করলাম, দেখা সাক্ষাৎ করলাম। প্রায় 40 বছর পরে বন্ধুদের সঙ্গে দেখা, বিশেষ করে যারা আমরা 86 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম তাদের সঙ্গে দেখা হয়েছে। সেখানে করা যায় কিনা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। এবং সেই কল্যাণের মধ্যে হয়তো আপনি ইচ্ছে করলে একজনকে যে আপনি একটা ভালো পরামর্শ দিয়ে, ভালো গাইডলাইন্স দিয়ে, কিংবা আপনার একটা ফোন কলের বিনিময়ে অনেকের অনেক একটা ভালো কিছু আশা করা যায়। অনেক সময় আইনি সহায়তা কেন্দ্র আছে তাদেরকে, কিংবা লয়ার্সদেরকে, কিংবা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা একটা ভূমিকা রেখে সেটাকে সাপোর্ট করে সেই মানুষটাকে আইনি সহায়তা দেওয়া যায়। পাশাপাশি আরও অনেক ব্যাপার আছে, যেমন অনেকে বেকার থাকে, সেই বেকারদেরকে চাকরি দিতে পারেন আপনি, আমরা দিতে পারি। আমরা আমাদের এই সামাজিক অবস্থানকে সামনে এনে আমরা যদি চেষ্টা করি যে কোনো বেকার কাউকে হয়তো একটা জায়গায় চাকরি দিয়ে দিলাম বিনা পয়সায়, বিনা ঘুষে, বিনা প্রণোদনায়, তো সেটা তো আমাদের একটা অ্যাচিভমেন্ট। এখন সেরকম সেরকম স্কোপ আছে দেওয়ার মতো। এবং আমাদের অনেকগুলো জেলা থেকে সিভি আসছে চাকরি দেওয়ার ব্যাপারে। বিশেষ করে আমার এলাকার বন্ধুদের এবং ছোটো ভাইদের যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তারাও সংশ্লিষ্ট মাধ্যমে যোগাযোগ করে সিভি পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব। অনেকেই আছে, ইন্ডাস্ট্রি বন্ধুদের অনেক আছে, অনেক সুযোগ আছে, তাদেরকে আমরা বলে একটা চাকরির ব্যবস্থা যদি করতে পারি, সেটা পরকালেও কাজ লাগবে, ইহকালেও কাজ লাগবে। তো যাই হোক, আমি আমার স্পেশালি আজকে যেই আমাদের ফরিদপুর 1-এর মধুখালী আলফাডাঙ্গা বোয়ালমারির বন্ধুদের উদ্দেশ্যে কথা বলছি। দেখো বন্ধু, বিশেষ করে আমাদের সাথে যারা 86-তে ম্যাট্রিক দিয়েছো, তোমাদেরকে বলি, দেখো বন্ধু, তুমি নগদ অর্থ দিয়ে কাউকে হেল্প নাও করতে পারো, অনেক সময় নাও থাকতে পারে। তোমার একটি কথা, তোমার একটি ফোন কল, বা তোমার একটু ইচ্ছাই হতে পারে একটা বেকার সমস্যার সমাধান, কিংবা তোমার ফোনে একজন নিরপরাধী ব্যক্তি জামিন পেতে পারে, ছাড়া পেতে পারে, কিংবা একটা সাহায্য সে পেতে পারে, যেটা সাধারণত পয়সা দিয়েও হয় না। তো আমি আমার বাসা থেকে বেরোচ্ছি, আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের দেখতে যাচ্ছি। তারা বিভিন্ন স্তরে কাজ করে এবং তাদের সাথে আমি সবসময় কানেক্টিভিটি রাখার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। কথা যেন ঠিক থাকে এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়, এবং নির্বাচনের মধ্যে যেন কোনো রকম যার ভোট, যার যোগ্যতা সে যেন পায়, সেটা আমরা সবসময় চাইবো। আমরা কয়েকটি রাজনৈতিক দল মিলে
জাতীয় নাগরিক জোট করেছি শুধু ওইটাই যে যারা আমার শত্রু তারাও যদি জনগণের জনপ্রিয় হয়, জনগণের ভোট পায়, তার ভোট যেন কাউন্ট হয়, সেজন্য নির্বাচিত হতে পারে। মানে এখানে শত্রু বন্ধুর কোনো প্রশ্ন নেই। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, রাজু আহমদ খান, আমার বাড়ি মধুখালীতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে, বিশেষ করে যারা 86-তে ম্যাট্রিক। আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আপনাদের কার কেমন লাগবে জানি না, কয়েকটা ভাগে ভাগ করব আমরা আমার বন্ধুদেরকে। প্রথমত আমাদের মধুখালী, দ্বিতীয়ত অন্যান্য আলফাডাঙ্গা, বোয়ালমারি, সেই সাথে দেশের বিভিন্ন জায়গার কয়েকটি ভাগ করব আমি সংগঠনকে দাঁড় করাবো। সেটা হচ্ছে অরাজনৈতিক, যেটা পাশাপাশি চলবে, যে 86, 87, 88, 89, 90 এরকম বিভিন্ন বছরের ম্যাট্রিকুলেশন পাশ করা ছাত্রদেরকে নিয়ে আমাদের স্থানীয় পর্যায়ে এবং সারা দেশব্যাপী এই সংগঠনগুলো গড়ে তোলার চেষ্টা করব, যেটা গ্রিন পার্টি বাংলাদেশের ব্যানারে না, কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশ এখানে এফোর্ট দিবে আর কি, চেষ্টা করবে যে সবাইকে সমন্বয় কীভাবে করা যায়। আমরা কাউকেই বলি না আমাদের দলে যোগ দাও। আমি বলতে চাই যে আমার বন্ধুরা যদি কেউ অন্য দলও করে, সেই দলেও যেন সে তার কথাটা বলতে পারে, সে তার কথা যেন তার দলীয় ফোরামে বলতে পারে, বা যে দল করে না একেবারেই মানে নির্দলীয়, সেও যেন তার মনের কথাটা প্রকাশ করতে পারে, যেটা তার ভালো লাগে, যেটা তার অভিমত। সেটা সবসময় পারফেক্ট হবে তাও না, এমন হতে পারে তার অভিমতে কিছু ভুলও থাকতে পারে, সে যেন কোনো ট্রলের শিকার না হয়, তাকে যেন বুঝিয়ে বলা হয় যে হ্যাঁ বন্ধু বা দোস্ত, তুমি এই কথাটা বলেছো, এখানে কিছুটা গলদ আছে, সেইটা কম বেশি সেটা পড়ে। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পক্ষে আমরা না, বিশেষ করে আমি না। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি একটা কথাই বলতে চাই, মানুষের মধ্যে আসলে কোনো বিভেদ নাই। বিভেদ হয়তো মতের বিভেদ থাকতে পারে, সে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। একটা মানুষ যদি কখনো তার নিজের মতো করে মত প্রকাশ করে, মনে করতে হবে এটা তার মস্তিষ্ক থেকে, তার ধারণা থেকে, তার বিবেক থেকে, তার অভিজ্ঞতা থেকে সঞ্চারিত হয়ে সে বক্তব্যটা দিচ্ছে। সে বক্তব্যটা প্রকাশ করবার তার স্বাধীনতা থাকতে হবে, এবং সেই বক্তব্যের বিরুদ্ধে যদি কারো কোনো অভিমত থাকে, সেটাও সে প্রকাশ করবার তার জন্য স্বাধীনতা থাকে। কিন্তু একে অপরকে বিষোদ্গার করে, গালাগালি করা, বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে সমালোচনা করার কোনোই দরকার নেই। এখন কয়েকদিন আগে কথা উঠেছে যে আল্লাহকে নিয়ে, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে নিয়ে একজন বাজে কথা বলেছে, বাউল, অনেকে তাকে ফাউল বলেছে, আমরাও বলেছি ফাউল, কিন্তু এই পর্যন্তই যেন থাকে, তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। তবে কেউ যদি কারোর ঈশ্বরকে নিয়ে, আল্লাহকে নিয়ে বা ভগবানকে নিয়ে বাজে কথা বলে, তার জন্য দেশের যে প্রচলিত আইন, সে আইনকে আপনারা সংস্কার করেন, যাতে তাকে চট করে ধরে ফেলা যায় এবং তাকে সংশোধনাগারে পাঠানো যেতে পারে। তাকে ডিবেট, বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ যদি ইসলামের বিরুদ্ধে বলে, যদি হিন্দুদের বিরুদ্ধে বলে, হিন্দু চিন্তাবিদদের সম্মুখে প্রেস করা হবে রাষ্ট্রীয়ভাবে, সে তখন অ্যান্সার দেবে। তার যদি কোনো গ্যাপ থাকে, ভুল থাকে ধারণায়, সে ধারণাগুলো সে ভাঙানোর চেষ্টা করবে, সেখানে অডিয়েন্স থাকতে পারে, এটা রাষ্ট্রীয়ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে যে ঠিক আছে, তুমি তোমার প্রশ্নগুলি বা তুমি তোমার অভিমতগুলি বলো। সেখানে ডিবেটিং সিস্টেমের মাধ্যমে তার মস্তিষ্ককে ঝালাই করতে হবে। এখানে মারামারি কাটাকাটি করে, খুন করে, আর ওই লাশ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না। মানুষের মধ্যে যে বিশ্বাসগুলো তৈরি হয়, সে বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে, সেটা ঠিক করতে হবে। কিন্তু যারা তাকে বিশ্বাস করে, সরল বিশ্বাসে, তাদের বিশ্বাসে ভুল থাকতে পারে, কিন্তু তাদের যেই আচরণ, তাদের যে মৌলিক মানবিক অধিকারগুলো, সেগুলোতে কোনো গলত নাই। মানুষকে ভালোবাসে, এটা নিঃশর্তই ভালোবাসে, কিন্তু সেই অমানুষকে যদি কেউ ভালোবেসে ফেলে, সেটা তাকে সংশোধন করতে হবে। কীভাবে সংশোধন করবেন? সেই ইনস্ট্রুমেন্টগুলো কী? হাতের থাপ্পড় নাকি চোখরাই দিবেন? না, সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আপনি তাকে সুন্দর সুন্দর কথা বলে তার ভুল ভাঙাবেন এবং আপনার পক্ষে নিয়ে সুন্দর সুন্দর কথা না বলে কাউকে আপনি তার মতের বিরোধিতা করতে পারবেন না। তারপরে মেরে কেটে কোনো মানুষকে মন জয় করা যায়। মানুষের মন জয় করতে হলে মানুষকে আপনার সুন্দর সুন্দর কথাগুলো তাকে গেলাতে হবে, বোঝাতে হবে। বাংলাদেশ এখন অনেকে বলে মব জাস্টিস, কেউ বলে মব ইনজাস্টিস। বাংলাদেশ এখন শুধু মব না, বাংলাদেশে মগের মুল্লুক চলছে, নানান অনিয়ম হচ্ছে। কেউ বলছে, আপনারা দেখলেন না যে কদিন আগে
দুদিন আগে আমি করাইলে গেলাম, কেউ করাইল বস্তি বলে, আমি বস্তি না বলে আমি দাম দিলাম করাইল দ্বীপ। এই করাইল দ্বীপে সুপেয় পানির অভাব। সেখান থেকে আমি ওয়াসার সঙ্গে যোগাযোগ করলাম। ওয়াসার সঙ্গে যোগাযোগ করবার জন্য আমি আরও রাষ্ট্রের অনেক স্টেক হোল্ডার, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন তাদের পাওয়ার কতখানি। সবাইকে আমি জানিয়েছি, অন্ততপক্ষে 10 জনকে জানিয়েছি যে অন্ততপক্ষে এই করাইলে যেন কিছু সুপেয় পানি, খাবার পানিটা অন্তত যায়। আপনি ভাত দেন নাই, কাপড় দেন নাই, আপনি কিল মারার গোসাই, হ্যাঁ, অন্তত এই খাবার পানিটা অন্তত পাঠান, ওরা খেয়ে পরে বাঁচুক। যে পানিটা ওয়াসা একটা গাড়িতে করে সাপ্লাই দিতে পারে। তো এই যে মুক্তার হোসেন অত্যন্ত ভদ্রচিত ডাক্তারি পেশা, মানে উনি ওষুধের দোকান, কিন্তু উনি রাজনীতিতে মুখ খুলতে চান না। উনি ভয় পান, ডানে বামে নানান রকমের ব্যাপার স্যাপার রয়ে গেছে। যাক, তার ভয় ইনশাল্লাহ একদিন কেটে যাবে এবং এই ভয় থাকবে না। কারণ হচ্ছে সত্যি কথা বলার অধিকার সবারই আছে এবং এটাকে সমালোচনা করার অধিকারও সবাই আছে। এই যে রিক্সাওয়ালা ভাই চিন্তা করে কি হচ্ছে দেশে, তার হয়তো অ্যান্ড্রয়েড ফোন নাই, থাকলেও বাসায় একটা থাকতে পারে, তাই না? কিন্তু এইগুলো দেখে তোর মাথা ঘোরে যে আসলে বাংলাদেশে কী হতে যাচ্ছে। মানুষ অসহনশীলতার মধ্যে নাই। কে কারে মারবে, অপমান করবে, ছোট করবে, গোষ্ঠী উদ্ধার করবে, কে কাকে মানে যত নিচে নামাইতে পারবে, এই পাল্লা চলছে। গ্রিন পার্টি বাংলাদেশের কথা হচ্ছে যে কোনো মানুষের পার্থক্য নেই। মানুষের মতের পার্থক্য আছে, মানুষের মধ্যে পার্থক্য নেই। দিন শেষে সবাই একই স্টাইলে খায় দেয়, ঘুমায়, জানে হাত কেটে গেলে সবারই ব্যথা হয়, রক্ত বের হয়, দুঃখ পায়, আঘাত পায়। সেগুলো মানবিক কারণে, যে গুণাবলী সবার মধ্যে আছে। আমরা কখনোই মানুষকে আলাদা করে দেখি না। আপনারা দেখছেন এখানে একটি বাঁশের সাঁকো, ওই অদূরে একটি ব্রিজ হয়ে যাচ্ছে। তখন হয়তো বাঁশের সাঁকো মানে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাবে। আফতাবনগর থেকে আমি বের হচ্ছি। এখানে যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী, এই ক্যানেলটা আপনারা দেখলেন, এটা একদম লম্বা বিস্তর এলাকা জুড়ে ময়লা পানি বহন করছে। এই ময়লা পানি পরিষ্কার করবার জন্য বহুবার বলেছি আমরা, এবং কেউ কথা শোনে নেই। আর শুনবেই বা কেন? বসে বসে বেতন পেলে তো মজাই লাগে। যত মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, পরিবেশ বিষয়ক বলেন, অন্য যত বিষয় আছে, সবাই সুন্দর সুন্দর কথা বলে মিডিয়ার সামনে এসে, কিন্তু মূলত কাজ কিছু হয় না। তা না হলে এই পানির ময়লাটা কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, এতে কারোর মাথা ব্যথা নেই। তেজগাঁও এলাকার এবং গুলশান এলাকার ইন্ডাস্ট্রি, বাসাবাড়ির বর্জ্য, পয়বর্জ্য, বিভিন্ন রকমের ময়লা পানি আস্তে ঠেলে দেওয়া হয়েছে এই শহরের উপকূলে, মানে এটাকে কী বলে, শহরের ভিতরে গ্রামে অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে এই ময়লা পানিগুলো। স্বাস্থ্যহানি হচ্ছে, যারা পানি ব্যবহার করছে তারা পেটের পীড়ায় ভুগছে। এগুলো কারো মাথা ব্যথা নেই। বিশেষ করে যারা সরকারিভাবে ক্ষমতায় আছেন, যাদের করবার কিছু আছে, সেই করণীয়ের মধ্যে তাদের তালিকায় কিছু কার্যক্রম তো তারা নিশ্চয় করছে, কিন্তু সেই কার্যক্রম কতখানি বিস্তৃত হচ্ছে, প্রাসঙ্গিক হচ্ছে, সেগুলো বিচার করবার সময় এসছে। আমরা সামনে হয়তো একটা নির্বাচন দেখতে পাবো। অনেকেই বলবে আমরা দেশের মানুষের জন্য কাজ করি, কেউ বলবে আমরা গরিবের জন্য কাজ করি, অনেকেই বলে জনপ্রতিনিধি হবে। কিন্তু আসলে কে কতটুকু করে সেটা দেখবার বিষয়, এবং ক্ষমতা পাওয়ার পরে তারা কতটুকু করে। দেখলেন না, কিছুদিন আগে আপনাদেরকে দেখালাম কায়েবপাড়া, যেখানে 17 বছর ধরে একটা ব্রিজের ঠ্যাং দাঁড়িয়ে আছে, মানে ব্রিজ করা হয়েছে, ব্রিজের পা আছে, কিন্তু ব্রিজ করা হয় নাই, উপরে কোনো শেড দেওয়া হয়নি। তার মানে এই অবস্থায় ঝুলে আছে। জানি না এরকম রাজনৈতিক চক্রান্ত কিনা, ওইসব এলাকার লোকেরা কী করে জানি না। আওয়ামী লীগ সরকার চলাকালীন সময় তারা বিএনপি করে কিনা, বা কী কারণে যে বন্ধ আছে। অনেকে বলছে ওখানে হাউজিং কোম্পানিগুলো তাদের জমির দাম বেড়ে যাতে না যায় সেজন্য ব্রিজটা বন্ধ করে রেখেছে। সস্তায় এলাকার লোকজনের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে জমিগুলো কিনে নেওয়ার পর যখন পাল্টা আবার বিক্রি করবে, তখন দেখবেন যে এখানে ব্রিজটা তৈরি করে দেওয়া হবে, যাতে জমির দাম 10 গুণ বেড়ে যায়। যেই দামে কিনবে তার থেকে 10 গুণ দামে
সেই জমি বিক্রি করার পায়তারা করবে। সেজন্য হয়তো ষড়যন্ত্রমূলক এই ব্রিজগুলো, বিশেষ করে কায়েতপাড়া ব্রিজ, এই পাশে ত্রিমোহনীর পাশে যে ব্রিজ, সেইগুলো তখনই করা হবে যখন এই এলাকার জমিগুলো হস্তগত হয়ে যাবে বিশেষ কোনো হাউজিং কোম্পানির কাছে, এবং যখনই পুরো জমি গ্রামবাসীর স্থানীয় লোকজন তাদের পুরো জমি যখন সস্তায় কেনা হয়ে যাবে, তখন হয়তো দেখবেন যে সুন্দর সুন্দর কায়েতপাড়া ব্রিজ হবে, তারপরে ত্রিমোহনীর ওখানে ব্রিজ হবে। এখন আর সমস্যা নাই, এবার 10 গুণ দামে বেচো, সোনার চেয়ে খাঁটি এই সেই মাটি। কিন্তু এই আগে কেন এই 15, 16, 17 বছর ব্রিজটা করা হয়নি যে ওই জমিগুলো আগে আমরা করায়ত্ত করে নিই সস্তায়। এই যে একটা সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, সাধারণ মানুষ সবই জানে, সবই বোঝে, বছর শেষে ভোটও দেয়, কোনো ভোট মাইরেও যায়, কিন্তু তাদের যেই জমি সস্তায় কিনে নিয়ে অধিক দামে বেচে দেওয়ার জন্য সেখানে যে ব্রিজটা হয়নি, সেই কথাটা আমরা নালিশ করব কার কাছে? এক সময় সরকার আসে, সরকার যায়, হাসিনা আসে, খালেদা যায়, খালেদা আসে, হাসিনা আসে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কীভাবে হয় আপনারা দেখেন। যে আমি একটা জ্বলন্ত উদাহরণ দিলাম, সে ব্রিজের পিলার আছে, যে ব্রিজ করা হয় নাই, 17 বছর ধরে করা হয় নাই। তাহলে তোমরা কারা করো নাই? এমন প্রশ্ন আসতে পারে। যারা করো নাই তারা যদি অবসর গ্রহণ করেও থাকো, তাহলে তোমাদের কাছে আমরা লোক পাঠাবো, কানটা ধরে উঠানো হবে, কানটা ধরে উঠানো হবে যে শালা তুই কেন এটা করিস নাই, তুমি কী কারণে করো নাই? পয়সা খাইছো হাউজিং কোম্পানির কাছ থেকে, পয়সা খাইছো। তো দেখা যাচ্ছে লোকটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার তো এই জোয়ান লোকেরা তো কান ধরলে প্রেস্টিজের ব্যাপার। আমরা বুড়া মানুষ জোগাড় করবো, বুড়া মানুষ দিয়ে তোমাদের কান ধরাবো। তোমরা যারা এই ব্রিজটা করো নাই 16 বছর, তারা হয়তো বুড়ো 80 বছর হয়ে গেছে, 90 বছরের বুড়ো দিয়ে তোমাদের কান ধরা হবে। এবং কান শুধু ধরা হবে না, পুটকির মধ্যে লাথি দিয়ে পুষ্টা মেরে খাতের মধ্যে ফেলে দেওয়া হবে। তবে তোমাদের সম্মানের দিকে রক্ষা করে সেটা করলাম না আমরা যারা যুবক, তারা করলাম না, আমরা যারা মধ্যবয়সী করলাম না। কিন্তু আইন তো অনেক বৃদ্ধ, আইনের হাত দিয়ে, আইনের পা দিয়ে উষ্টা মারা হবে। আপনারা যারা ভাবছেন যে আমরা সত্যি পা দিয়ে লাথি মারবো, তা না, আইনের পা আছে, কিন্তু আইনের পা দিয়ে তোমাদেরকে লাথি মেরে খাদের মধ্যে ফেলে দেওয়া হবে। 17 বছর ধরে ব্রিজ করো নাই। অনেকে বলে ভাই আপনার মাঝে মাঝে গলা চড়ে দেয় কেন? মাথার মধ্যে জমে আছে অনেক কষ্ট, দুঃখ, অনেক হাহাকার। সে কষ্টগুলোর জন্য যখন স্মরণ করি, তখন মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়। সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবা কেন? আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, মব জাস্টিসের, ইনজাস্টিসের বিরুদ্ধে আমরা যেটাই বলি, আমরা বলি সেটা আইনের হাত। বারবারই আপনারা ভুল ব্যাখ্যা করবেন না, এগুলো সব আইনের হাত অনেক শক্তিশালী, কিন্তু সেইগুলোকে প্রয়োগ করবে যারা, তাদেরকে নিরপেক্ষ হতে হবে। অবশ্যই যারা সন্ত্রাস বা যারা ষড়যন্ত্র পোষেন মানুষের ক্ষতি করার জন্য, বাঁশ দেওয়ার জন্য, আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের যুগ্ম মহাসচিব উনিও বাঁশ দেন, তবে উনি বাঁশ বিক্রি করেন। এই দেখেন, এটা হচ্ছে হালাল ব্যবসা। এই বাঁশটা হচ্ছে জহির ভাই হচ্ছে বাঁশটা বিক্রি করে। আর যারা বাঁশ বেচেন না কিন্তু জনগণের বাঁশ দেন পিছন দিয়ে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, প্রয়োজনে আপনারা পয়সা ইনভেস্ট করে এরকম বাঁশ দেন, যে বাঁশটা ব্যবসা, হালাল ব্যবসা, বিক্রি করেন, কিন্তু জনগণের পিছন দিয়ে বাঁশ ঢুকানোর চেষ্টা করবেন না। আমি বারবারই বলছি, আইনের হাত অনেক লম্বা, আইন তোমাকে ধরবে। ব্যবসা যদি সঠিকভাবে না করতে পারে কেউ, ছেড়ে দাও। আমার কথা হচ্ছে পাবলিককে হয়রানি করা যাবে না। 10 টাকার মাল 12 টাকা বিক্রি করা যাবে না। লাভ করবে না, লাভ করবে। আমার মাল 10 টাকা আছে, 2 টাকা বেশি ধরা আপনার ঠকাইলাম, ঠকা যেন না হয়, ঠকানো যাবে না, ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যারা স্টেক হোল্ডার, মানে যারা আসলে কর্তা ব্যক্তিরা আছে, তারা দীর্ঘদিন আপনার কায়েতপাড়া ব্রিজ করে নাই, কী জন্য আমরা গবেষণা করে বাইর করলাম, সেটা হলো যে এইখানে যে হাউজিং ব্যবসা করছে, তারা সস্তায় জমিগুলো কিনে দুরবস্থায় বেচবে, এই ব্যবসা করার জন্য ব্রিজটা করে নাই। এখন যখন আবার বিক্রি হয়ে যাবে সব জমি, সব গরিবের কাছ থেকে কিনে নেবে, তখন দাম 4-10 গুণ বাড়াই দেবে। এটা তো আমরা চাই না রে ভাই। তোমরা এই যে 15 বছর একটা পিলার করে রাখছো, ব্রিজ করো নাই। তা আমি আবার বলছি, যারা ব্রিজ করে নাই, ক্ষমতা ছিল, তাদেরকে বয়স 70-80 বছর হয়ে গেলে তাদেরকে আইনের হাত দিয়ে, আইনের বয়োজ্যেষ্ঠ বিচারকের দিয়ে কানটা ধরে উঠানো হবে, কাউকে ক্ষমা করা হবে না। কিন্তু সেই শাস্তিটা কে দিবে? আইন। অবশ্যই। কথা বলছিলেন যুগ্ম মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ
আপনার এলাকার যত পরিচিত মানুষ আছে গ্রিন পার্টি বাংলাদেশের পতাকা তলে আনেন। এই পার্টিতে কোনো কর্মী ঠর্মী নাই, সবাই নেতা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা বিরাট বড় সংঘবদ্ধ চক্র লাগে। সেই জনগোষ্ঠীগুলোকে এলাকাবাসীর সাথে কথা বলে আপনি এক করেন। একটা কথাই বলবেন, গ্রিন পার্টি মানে কোনো ওই পার্টি না, অজ্ঞান পার্টি না। এটা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আবার যেখানে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমরা তো সব অন্যায়ের শাস্তি দিতে পারবো না, কিন্তু আমরা যদি কথা বলি তাহলে নিশ্চয়ই সরকারের কর্তা ব্যক্তিরা উঠে পড়ে লাগবে, অন্যায় থেকে নিবৃত হবে এবং অন্যায়কারীদেরকে শাস্তি দেবে। আমি একটু অফিসের দিকে যাচ্ছি। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাই হোক, এই কথাগুলো হৃদয়ের পুঞ্জীবিত কথা। আপনারা যে যেখান থেকে দেখছেন, একটি মেসেজ আপনাদের মধ্যে শেয়ার করেছি। সেটা হচ্ছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তো আমার লাইভ এখানে শেষ করবো। তার আগে আমি যেটা বলছি, ওয়াসাকে আবারও বলছি এবং বিভিন্ন মাধ্যমে বলেছি যে করাইল দ্বীপে পর্যায়ক্রমে আপনার পানির লরি পাঠান। শুকনো পানির অভাবে তারা খুব কষ্ট পাচ্ছে এবং এই শুকনো পানির অভাবে তাদের পেটের পীড়া হতে পারে, অসুখ বিসুখ বাড়তে পারে। যেহেতু 2-3 দিন আগে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে নানান কিছু লন্ডভন্ড হয়ে গেছে। সরকারের বিভিন্ন বিভাগ সেখানে হয়তো কাজ করবে কিংবা করবে কিনা জানি না। অনেকে বলছে যে সেরকম সারা তেমন পাওয়া যাচ্ছে না। অনেকে রাজনৈতিকভাবে সেখানে খাবার টাবার পাঠাচ্ছে এবং খুবই ভালো লাগছে যারা যারা তাদের পাশে আছেন। আমিও গিয়েছিলাম, তাদের সরজমিনের সমস্যাগুলো দেখলাম। কিন্তু একটি বিষয় তারা আমার কাছে অনুরোধ করেছে যে এখানে খাবার পানির বিরাট সংকট। আমি ওয়াসাকে বলছি, তখনও বলেছি যে আপনারা ওখানে ওয়াসা ভ্রাম্যমান পানির লরি পাঠিয়ে দেবেন এবং সেটা পর্যটনের হতে পারে এবং তাদের যে পানির ব্যবস্থা, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থাকে, সিস্টেমকে আরেকটু স্ট্রং করে, সেখানে মানুষ যাতে পেটের পীড়ায় না মুক্ত হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো সময় থাকবেন। আমি তো রোদগুলির মধ্যে লাইভটা করেছি, যার কারণে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি না কারা কারা কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন।